পড়ছিলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি, কলমে সানা শেখ। পর্ব সংখ্যা 29। কল রিসিভ করে মাহিদ। ওপাশ থেকে ভেসে আসে আলভির গলার স্বর। কিরে সম্বন্ধী, কোথায় তুই? রাস্তায়। রাস্তায় কি করিস? মলের ভেতর আয়। ভাইয়ের সাথে বাড়ি ফিরে যাচ্ছি আমি। তুমি মায়াকে নিয়ে খেয়ে বাকি সব কিছু কিনে তারপর আসো। ড্রাইভার পাঠাতে হবে না তাহলে? ফিরবে কিভাবে? যেভাবে ফিরি সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। রাখলাম তাহলে। কল কেটে আলভি মায়ের দিকে তাকায়। মায়া বলে, তিনজনেই চলে গেছে? হ্যাঁ, এখন রেস্টুরেন্টে চলো, খেয়ে তারপর বাকি কেনাকাটা করা যাবে। আলভি মায়াকে নিয়ে একা লেকের সামনে চলে আসে। গাছের ছায়া, শীতল বাতাস, নিরিবিলি জায়গা, এক কথায় অসাধারণ একটি পরিবেশ। খুব একটা মানুষজন নেই। অল্প সংখ্যক মানুষ গাছের ছায়ায় বসে গা শীতল করছে বা প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে কথা বলছে। পাশে ছোট্ট একটা দোকান থেকে সিগারেট, লাইটার, একটা পানির বোতল আর কয়েকটা চুইংগাম কিনে নেয় আলভি। তারপর মায়ের হাত ধরে লেকের পাড়ে তৈরি করা কংক্রিট বেঞ্চের উপর বসে। মায়া আলভির হাতে থাকা সিগারেটের দিকে তাকিয়ে বলে, সিগারেট কেন খাও? অভ্যাসের জন্য খাই। এই বিষাক্ত ধোঁয়া উড়িয়ে কি শান্তি পাও? অভ্যাস হয়ে গেছে, চাইলেও এখন খাওয়া বাদ দিতে পারি না। খাবে না তুমি এই সব ছাইপাস? গন্ধে বমি আসে আমার। এই ঠোঁটে রোজ নিয়ম করে চুমো খাবে? তাহলে আর সিগারেট খাবো না। হাত থেকে ফেলো সিগারেট, তাহলে চুমু খাও। পাগল হয়েছ নাকি? হয় চুমু নয়তো সিগারেট, দুটোই যে কোনো একটা লাগবেই এখন। সিগারেটই খাও তাহলে। যাও, বিয়ের পর থেকে আর খাবো না, মনে থাকে যেন। আলভি সিগারেটটা ঠোঁট দিয়ে চেপে ধরে আগুন ধরায়। মায়া নাক মুখ কুঁচকে অন্যদিকে তাকিয়ে থাকে। আলভি বসা থেকে উঠে একটু দূরে সরে দাঁড়ায়। মায়া বসে থেকে আলভির দিকে তাকিয়ে থাকে। আলভি নিজেও মায়ের দিকে তাকিয়ে আছে। পরপর দুটো সিগারেট শেষ করে এগিয়ে এসে মায়ের পাশে বসে। কুলি করে দুটো চুইংগাম মুখে দেয়। একটা ছিঁড়ে মায়ের মুখে পড়ে দেয়। দুজনের মাঝখানে দূরত্ব কমায় আলভি। মায়ের শরীরের সাথে নিজের শরীর লাগিয়ে বসে। ডান হাতটা পেছনে দিয়ে মায়ের মাথা নিজের বুকের বাম পাশে ঠেকায়। মায়া মুখ তুলে আলভির মুখের দিকে তাকায়। আলভি মৃদু হেসে বলে, তোমার সাথে এভাবে বসতে ইচ্ছে করছে। আশেপাশে মানুষজন আছে তো। আমি কি অন্যের বউ নিয়ে বসে আছি নাকি? আমি আমার বউ নিয়েই বসে আছি। মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে তো। দেখুক আলভি তার মায়াপরীকে কতটা ভালোবাসি। বলি একটা আর বোঝে আরেকটা। তুমি কি বলেছো বুঝতে পেরেছি আমি। অন্যের কামাই খাই যে তাদের দেখে লজ্জা পেতে হবে? নাকি আমি এখানে অশ্লীল কার্যকলাপ করছি? কিছুই করছি না, জাস্ট বউকে নিয়ে হাওয়া খাচ্ছি। মায়া কপাল কুঁচকে তাকিয়ে রইল। আলভি মায়ের চোখ দেখে বুঝতে পারছে মায়া মনে মনে কি ভাবছে। আমাকে বকাবকি না করে দুটো মিষ্টি মিষ্টি কথা বলো। তোমার মুখ দিয়ে তো মিষ্টি কথা বের হতেই চায় না। সব সময় করলার মতন তেতো তেতো কথা বের করো। মায়া তেতে উঠে বলে, আমি করলার মতো তেতো তেতো কথা বলি? এই যে এখনই তো বলছো, যেমন তেতো তেমন ঝাঁজ। ইস, কেমন যে লাগে অন্তরের ভেতর। নাটক কম করো। ভুল বললে? মানে? বলতে হবে নাটক কম করো প্রিয়। আমাকে এখানে নিয়ে আসলেন কেন? তোমার সাথে প্রেম করার জন্য। বাড়িতে তো 2টা সেকেন্ডেও কাছে পাই না, তাই এখানে নিয়ে এসেছি। হেব্বি চালাক তো তুমি। চালাক না হলে এই দুনিয়ায় চলা কঠিন। ঘুম পাচ্ছে, বাড়িতে যাব। বুকটা পেতে রেখেছি কার জন্য? এখানে মাথা রেখে ঘুমিয়ে যাও। সত্যি সত্যি ঘুম পেয়েছে আমার। আমিও সিরিয়াসলিই বলেছি। একটু চুপ থেকে বলে, আমার মির্জাফর চাচা শ্বশুরটা কি করছে এখন? আমার কাছ থেকে আমার বউকে দূরে সরাতে চেয়েছিল না? আমাকে চ্যালেঞ্জ করেছিল। এখন আমি তো তার রাতের ঘুমই হারাম করে দিয়েছি। আর আমি তো আমার বউকে নিয়েই বসে। কিন্তু কিন্তু কি? কিন্তু কিছু না, আসলে প্রেম করি। কিভাবে? আসলেই তো মানুষ প্রেম করে কিভাবে? প্রেম করতে গেলে কি কি করতে হয় বলতে হয়। আমি প্রেম করেছি নাকি যে জানবো? তাও ঠিক। আচ্ছা, যারা প্রেম করে আমি তাদের জিজ্ঞেস করে আসি কিভাবে প্রেম করতে হয়। মাথার তার ছিঁড়ে গেছে? ছিঁড়েছ তো আগেই, এখন জোড়া লাগানোর চেষ্টায় আছি। ছাড়ো আমাকে। ছাড়ার জন্য ধরেছি নাকি? তো কিসের জন্য ধরেছ? সারা জীবন ধরে রাখার জন্য ধরেছি। আর একটা কথা, তুমি কি খেয়াল করেছ, তুমি কিন্তু আমাকে তুমি বলে সম্বোধন করো এখন। মায়া আলভির চোখে চোখ রেখে বলে, ছোটবেলায় তো তুমি বলেই সম্বোধন করতাম। বড় হয়ে কল্পনার তুমির সাথেও তো তুমি সম্বোধন করেই কথা বলতাম। ওই কয়েকদিন তো রাগের কারণে আপনি বলে সম্বোধন করেছি। কল্পনায় তুমি আমার সাথে কথা বলতে? চোখে নামিয়ে নেয় মায়া। আলভির বুকের সাথে গাল ঠেকিয়ে মৃদু স্বরে বলে, অসংখ্যবার, শত শত রাত জেগে।
দিনের বেলায় গভীর ভাবনায় মগ্ন হয়ে, ঘুমের দেশে পাড়ি জমিয়ে। তাহলে তো আমাকে তোমার কুচি কুচি করে কেটে ফেলা উচিত। এত অপেক্ষার পর পেয়েছি তোমাকে, কুচি কুচি করে যদি কেটেই ফেলি তাহলে আবার পাবো কোথায়? আমার অপেক্ষাটা যে অনন্ত হয়ে যাবে তখন। আর একটা কথাও বলে না আলভি, বাম হাতে মায়াকে পেঁচিয়ে ধরে বসে রইল। এই কথাগুলোর মধ্যে যেন কি ছিল। মাগরিবের পর মায়াকে নিয়ে বাড়িতে ফিরে আসে আলভি। দুপুরের পর থেকে এই সন্ধ্যা অবধি মায়াকে নিয়ে ঘুরে বেরিয়েছি শুধু। কসমেটিক কেনার কথা থাকলেও কেনেনি। আগামীকাল নয়তো আগামী পরশু যাবে আবার। দুজনকে খালি হাতে ফিরতে দেখে মাহিদ বলে, কসমেটিক কোথায়? কসমেটিক্স আগামীকাল কিনবো। তাহলে সারাদিন কোথায় ছিলে দুজন? গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছি। মায়ের সিঁড়ির দিকে পা বাড়ায়। আলতাফ মাহমুদ সোফার দিকে এগিয়ে আসেন নিজের রুমে থেকে বেরিয়ে। আলভি ওনাকে দেখে বলে, আব্বু ও। কথা শেষ করার আগেই আলভিকে থামিয়ে দেন আলতাফ মাহমুদ। অবাক হওয়ার ভান ধরে বলেন, এই কে আপনি? আমাকে আব্বু ডাকছেন কেন? পাগল হয়েছেন নাকি? এই বাড়িতে কিভাবে প্রবেশ করলেন? বাড়ি কোথায় আপনার? যান নিজের বাড়িতে যান। সোফায় বসে থাকা সকলে অবাক হয়ে দুই বাপ ছেলের দিকে তাকাতাকি করছে। মায়াও দাঁড়িয়ে গেছে। আলভি স্বাভাবিকভাবেই বলে, সরি চাচা শ্বশুর মশাই, আপনাকে দেখতে হুবহু আমার মির্জাফর বাপের মতন, তাই ভুল করে আব্বু ডেকে ফেলেছি। আমার মির্জাফর বাপের সাথে যদি আপনার দেখা হয় তাহলে তাকে বলবেন আমার কথা আছে তার সাথে। এখন আসছি, বাই। বলেই শীষ বাজাতে বাজাতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। আলতাফ মাহমুদ হাঁ করে তাকিয়ে আছেন সিঁড়ির দিকে। বাকি সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে আলভির যাওয়ার পথে। কেউ বুঝতে পারছে না দুই বাপ বেটা এমন অদ্ভুতভাবে অদ্ভুত কথা বলল কেন। ঐশী রহমান অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসছেন। যেমন বাপ তার তেমন ছেলে। হয়েছে না এবার? বাপকে চাচা শ্বশুর বানিয়ে দিয়েছে। আলতাফ মাহমুদের মুখ দেখেই ফিক করে হেসে ওঠেন ঐশী রহমান। কোনোভাবেই আর হাসি চেপে রাখতে পারছেন না। আলতাফ মাহমুদের রিয়াকশন দেখে সবাই ঐশী রহমানের দিকে তাকায়। ঐশী রহমান সোফা ছেড়ে উঠে দ্রুত কিচেনে চলে আসেন। হাসি কন্ট্রোল করতে না পেরে হা করে হেসে ওঠেন। বাড়ির সবাই হা করে তাকিয়ে রইল কিচেনের দিকে। আলভিদের বাড়িটা কাঁচা ফুল আর বাহারি রঙের লাইট দিয়ে সাজানো হয়েছে। বাড়িতে গমগমে পরিবেশ, মানুষের হইচই। বিয়ে উপলক্ষে অনেক আত্মীয় স্বজন চলে এসেছে গতকাল সকালেই। বাকিরা আগামীকাল সকালে আসবে। আগামীকাল শুক্রবার আলভি আর মায়ার বিয়ে। মাঝখানের এই কয়েকদিন আলভিকে নিজের ধারের কাছেও ঘেঁষতে দেয়নি মায়া। আলভি মায়াকে কাছে থেকে দেখলেও ছুতে পারেনি আর। বেচারার আফসোসের শেষ নেই। মেহেন্দি আর হলুদের অনুষ্ঠান আলভি করতে দেবে না। আলভির কথা, এগুলোতে কোনো অনুষ্ঠান করতে হবে, এগুলো করার কোনো নিয়ম আছে নাকি? শুধু মায়াকে মেহেদি দিলেই হবে, আলভি নিজে মেহেদি দেবে না। আর হলুদের অনুষ্ঠান তো একেবারেই করতে দেবে না, সাফ সাফ জানিয়ে দিয়েছে। ওর জেদের সাথে কেউ পারছে না গত দুদিন ধরে। এখন বেলা 11টা বাজে। মায়াকে মেহেদি দিয়ে দেওয়ার জন্য পার্লার থেকে দুজন মেয়ে এসেছে। মায়াকে মায়ের রুম থেকে বের হতেই দিচ্ছে না আলভি। বাড়িতে অনেক ছেলে পেলে এসেছে, তাদের সামনে আসতে দেবে না কিছুতেই। মায়ের মামতো বোন জিজ্ঞেস করেছিল কেন নিচে যাবে না। তখন সকলের সামনেই আলভি বলেছিল নিচে গেলে বোরকা হিজেব পরে তারপর যাবে, নয়তো যাবে না। পরবর্তীতে আর কেউ একটু শব্দ অবধি করে নাই। মেয়ে দুজনকে মায়ের রুমে নিয়ে আসে আলভি আর মাহিদ। রুমে মায়ের কাজিন বোনরা ভিড় জমিয়ে রেখেছে। মাহিদ ভিড় কমিয়ে দেয়। মেয়ে দুজন আলভি আর মায়াকে মেহেদি ডিজাইন দেখিয়ে বলে, কোন ডিজাইনটা দেব চুজ করুন আপনারা। মায়া আলভির মুখের দিকে তাকায়। মায়া চোখ দিয়ে বোঝায় আলভিকে চুজ করার জন্য। আলভি হাত আর পায়ের জন্য ডিজাইন সিলেক্ট করে দেয়। একজন মেয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, ম্যাম আপনি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এসে বসুন একেবারে। মায়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে। মাহিরের ডাক শুনে রুম থেকে বেরিয়ে যায় মাহিদ। আলভি আগের মতোই দাঁড়িয়ে আছে। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, হাত পা মুছে বেডে উঠে বসে। মেয়ে দুজন মায়ের দুই হাতে একসাথে মেহেদি পরিয়ে দেওয়ার জন্য উদ্যত হয়। আলভি দুজনকে থামিয়ে দিয়ে বলে 1 মিনিট। তিনজনই আলভির দিকে তাকায়। আলভি হাত পেতে একটা মেহেদি চায়। তারপর মেয়ে দুজনকে মায়ের সামনে থেকে সরে যেতে বলে। মেয়ে দুজন সরে যেতেই আলভি মায়ের সামনে বসে। মেহেদিটা মায়ের হাতে দিয়ে নিজের ডান হাতটা মায়ের সামনে বালিশের উপর রাখে। তারপর বলে, মেহেদি দিয়ে দাও। তুমি না বললে দেবে না? আমার বিয়ে, এখন আমি মেহেদি না দিলে বোঝা যাবে নাকি আমি যে বর? সুন্দর করে এখানে লেখো মায়াপুরীর বর। মায়া ঘাড় ঘুরিয়ে মেয়ে দুজন আর ওর কাজিন বোনদের দিকে তাকায়। সবাই ওদের দুজনের দিকে তাকিয়ে মৃদু হাসছে। কি হলো, লেখো। মায়া ডান হাতের তালুতে সুন্দর করে লিখে দেয় মায়াপুরীর বর। লেখা শেষ হতেই উঠে দাঁড়ায় আলভি।
মেয়ে দুজনের দিকে তাকিয়ে বলে, ওর হাতে সুন্দর করে লিখে দেবেন আলভির বউ। মায়ের দুজন মাথা নাড়ায়। ডোরটা ভেতর থেকে লক করে দাও শীতল, কেউ এসে যেন ডিস্টার্ব করতে না পারে। আলভি রুম থেকে বেরিয়ে যায়। মায়ের মামতো বোন শীতল ডোর লক করে দেয় ভেতর থেকে। বিয়েতে লীরা বাদে আলভির নানা বাড়ির সবাই এসেছে আজ ভোরে। আলভির নানি শামসুন্নাহার বেগম এবার একদম চুপ হয়ে আছেন। ভুলেও আলভির সামনে বা মায়ের সামনে যাচ্ছেন না। আলভি নিচে নেমে আসতেই আলভির আর মায়ের সব কাজিন বোনরা আলভিকে ঘেরাও করে ধরে। সকলের একটাই দাবি, হলুদের অনুষ্ঠান করতে দিতে হবে। ছেলেদের সাথে বেশ কয়েকজন বড়রাও যুক্ত হয়েছে এই দাবিতে। আলভি সকলের দিকে নজর বোলায়। ওর বাপ চাচা সবাই আছে এখানে, ওনাদেরকেও ডেকে নিয়ে এসে আলভিকে বোঝানোর জন্য। আলভি স্বাভাবিক স্বরে বলে, হলুদের অনুষ্ঠান করতে হবে এমন কোনো নিয়ম রীতি আছে? তাহলে এই অনুষ্ঠান নিয়ে এত দাবি কেন সকলের? হলুদের অনুষ্ঠান না করলে কি কিছু হবে? সকলের মধ্যে থেকে একজন বলে, নিয়ম নীতি নেই, হলুদের অনুষ্ঠান শুধুমাত্র আনন্দের জন্য করা হবে। অন্যভাবেও তো আনন্দ করা যাবে। হলুদের অনুষ্ঠান নিয়ে এত আপত্তি কেন তোমার? হলুদের অনুষ্ঠানে হলুদ দেওয়ার নামে ছেলে মেয়ে উভয়ই হুড়োহুড়ি করে মায়াকে হলুদ লাগাবে, যা আমি কিছুতেই হতে দেব না। আর হলুদের অনুষ্ঠানের নাম করে ওই মেয়ে ওই ছেলেকে হলুদ লাগাবে, এই ছেলে আবার আরেক মেয়েকে হলুদ লাগাবে। এ ওকে, সে তাকে, এ ওর ঘাড়ে, সে তার পেটে, এভাবে নোংরামি শুরু হয়ে যাবে। এমন কথা বলছো কেন? এরকম কিছুই হবে না। এরকমটাই হয়। 3 দিন আগে যে আমার কলেজ লাইফের বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিলাম আমি, সেখানে এইসবই হয়েছিল। আচরণ সীমার বাইরে চলে যায়, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, হলুদের নাম করে নোংরামি শুরু হয়। কেউ ইচ্ছে করেই করে, আবার কারোর সাথে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যায়। এখানে এরকম কিছুই হবে না। কোনো ছেলে হলুদ লাগাবে না কোনো মেয়েকে, শুধু মেয়েরাই মেয়েদের লাগাবে। কোনো ছেলেকে ওখানে যেতেই দেব না, শুধু মেয়েরাই থাকবে ছাদে। তুমি প্লিজ আর না করো না। বাড়ির সবাই আলভিকে বোঝায়, সাথে এটাও বলে কোনো ছেলে ছাদের উপর যাবে না হলুদ লাগানোর সময়। আলভিকেও কোনো মেয়ে হলুদ লাগাবে না। আলভিকে ছেলেরা হলুদ লাগাবে আর মায়াকে মেয়েরা হলুদ লাগাবে। অনেক বোঝানোর পর অবশেষে আলভি রাজি হয়ে যায়। মুহূর্তেই আবার হৈ হৈ শুরু হয়ে যায়। মাহিদ আলভিকে টেনে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে ইমার্জেন্সি কথা বলার জন্য।